7 মাসের অন্তঃসত্ত্বা লীরা সারাদিন বাসায় একা একা থাকে। কাজের মেয়ে স্বপ্না ভারী কাজগুলো করে। স্বামী স্ত্রী দুজন শহরের একটা ফ্ল্যাটে থাকে। লীরার স্বামী মুগ্ধ সারাদিন থাকে অফিসে, আর লীরা বাসায় একা একা সময় কাটায়, সংসারের টুকটাক ছোটোখাটো কাজকর্ম করে। কিন্তু আজকাল লীরার শরীরটা খুব ভালো যাচ্ছে না। বিকেলে লীরা শুয়েছিল বিছানায়, এমন সময় পাশের বাসার ভাবি খাদিজা আসলো। কাজের মেয়ে স্বপ্না গিয়ে দরজা খুলল। খাদিজা এসে লীরার পাশে বসল। খাদিজা লীরার পেটের দিকে আর মুখের দিকে তাকিয়ে বলল, লীরা ভাবি, আপনার তো 7 মাস হয়ে গেল, কখন কি যে হয়ে যায় তা তো বলা যায় না। ভাইয়াকে বলেন না কেন অফিস থেকে ছুটি নিয়ে আপনার সাথে সাথে থাকতে। লীরা হাসি মুখে বলে, কেন ভাবি, ভারী কাজগুলো করার জন্য তো স্বপ্না আছেই, আমার দেখাশোনা করছে মেয়েটা, আমার তো কোনো অসুবিধা হয় না। খাদিজা মুখ ভেটকিয়ে বলল, ইস, কত দেখেছি এসব নামের কাজের মেয়েদেরকে। এরা বাসায় চুরি করে, জিনিসপত্র নষ্ট করে, আর ভুল ওষুধপত্র খাওয়ায় মাঝে মাঝে, কারণ ওরা অশিক্ষিত। আর তাছাড়া স্বামী পাশে থাকা আর কাজের মেয়ে পাশে থাকা অনেক তফাৎ, কোথায় কি। লীরা মুচকে হাসে। এভাবে কেন বলছেন ভাবি? স্বপ্ন আমার বোনের মতো, ও আছে বলেই তো আমার সময় কেটে যায় সুন্দরভাবে, আমার যথেষ্ট খেয়াল রাখে, এটা ওটা বানিয়ে দেয় খাবারের জন্য। আর স্বপ্ন অশিক্ষিত নয়, আমি ওকে রোজ পড়াই, স্কুলে না গেলেও ও মোটামুটি সব পড়তে পারে। আর বড় কথা হচ্ছে, স্বপ্ন আমাদের বাসায়ই থাকে, চুরি করে জিনিসপত্র কোথায় নিয়ে যাবে? আমার বাসার জিনিস আমারই থাকবে। আপনি এসব বিষয়ে মন্তব্য না করলে ভালো হয়। খাদিজা রেগে গিয়ে বলল, আপনার ভালোর জন্য বলছিলাম ভাবি, ভাই পাশে থাকলে আরো সুবিধা হতো আপনার। আর আপনি তো। খাদিজা কথা শেষ করার আগেই লীরার বমির বেগ পেল। দ্রুত বিছানা থেকে উঠে গিয়ে বেসিনে বমি করতে লাগলো। মুখ ধুয়ে এসে তোয়ালে দিয়ে মুছে নিল। খাদিজা আবার তাচ্ছিল্যের সাথে বলল, ভাবি, এই জন্য বলেছি স্বামী পাশে থাকার প্রয়োজন অনেক, নাকি আবার ভাইয়ের বাইরে কোথাও সম্পর্ক টম্পর্ক আছে? এমন সময় বউয়ের খেয়াল রাখে না কেন? লীরা এবার রেগে গিয়ে বলল, চুপ করুন ভাবি, একটু বাজে কথা বলবেন না। আমার স্বামী আমার খেয়াল রাখে কিনা তাকে আপনি আমার চেয়ে ভালো জানেন। আমার স্বামী আমার খেয়াল রাখার জন্য কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকলে আমার সংসার কি আপনি চালাবেন? শুনুন ভাবি, আমার স্বামী আমার যথেষ্ট খেয়াল রাখে। আমি সারা রাত ঘুমাতে পারি না বলে সেও আমার সাথে জেগে থাকে। আমার একটু সামান্য কোকানোর শব্দ শুনলেও মানুষটা হুমড়ি খেয়ে উঠে বসে, তাড়াহুড়ো করে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। সারা রাত 2 ঘন্টাও ঘুমাতে পারে না উনি। আবার ঠিক 8টায় অফিসে যায়, ফেরার পথে আমার জন্য ফুল আনতে ভুলে যায় না কখনো। আমার ওষুধ শেষ হয়ে যাবার আগেই ওষুধ এনে রাখে, আর আপনি তাকে নিয়ে যত সব আজে বাজে কথা বলছেন। এমন সময় মুগ্ধ এসে হাজির হলো। খাদিজা চলে যেতে চাইলেন, কিন্তু লীরা বাধা দিয়ে বলল, দাঁড়ান ভাবি, আরেকটা কথা শুনেন। আপনি যত চেষ্টা করেন অন্যের ঘরে অশান্তি বাড়াতে, তা কখনোই সম্ভব হবে না যদি বিশ্বাস ভরসা থাকে। নিজের সংসার টিকিয়ে রাখতে পারলেন না বলে কি মানুষের সংসারেও অশান্তি করবেন? খাদিজা এবার ভীষণ কষ্ট পেলেন, চোখে পানি ছলছল করছিল। মুগ্ধ এগিয়ে এসে লীরার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে লীরা, এত কড়া কথা শোনাচ্ছ কেন ভাবিকে? লীরা জবাব দেওয়ার আগে খাদিজা উত্তর দিল, আমারই ভুল হয়েছে ভাই, আমি না বুঝে ভাবিকে আজে বাজে অনেক কথা বলেছি, পারলে আমাকে মাফ করবেন, আসি। খাদিজা দ্রুত চলে গেল। মুগ্ধ লীরাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বলবে আমাকে? তোমার বিরুদ্ধে কোনো বাজে কথা আমি কারো মুখ থেকে শুনবো না, এসব আমার একদম সহ্য হবে না। যে বলবে তাকে আমি ছাড় দিয়ে কথা বলবো না। মুগ্ধ লীরার মাথা বুকে রেখে বলল, থাকলি বউ আমার, এমন করে বলে কাউকে? কষ্ট পায় না মানুষ? লীরা রাগী গলায় বলে, আমার কষ্ট লাগে না বুঝি তোমাকে নিয়ে কেউ বাজে কথা বললে? মুগ্ধ কিছু বলল না আর। লীরা একটু চুপ থেকে বলল, আজকে আমার খোপার ফুল কোথায়, নাকি আনো নাই? এই রে, আজকে তো একেবারেই ভুলে গিয়েছি। লীরা এবার রেগেই গেল। মুগ্ধের বুক থেকে মাথা উঠিয়ে বলল, যাও, আর কথাই নেই তোমার সাথে, আডি আডি আডি। এই বলে লীরা গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। মুগ্ধ ফুলের মালাটা লীরার খোপায় গুজে দিয়ে বলল, ফুলের জন্য ফুল আনতে ভুলে যাব, এটা কি হয়? সারাক্ষণ তো মাথায় ঘুরতে থাকো, কি করে ভুলি? লীরা মুগ্ধকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি তোমাকে ভীষণ। আমিও ভালোবাসি। স্ত্রীর যত্ন নেওয়ার মতো তৃপ্তি আর কোনোটিতেই নেই হয়তো। মেয়েরা সামান্য একটু জিনিসেই বড্ড অভিমানী হয়, আবার একটু ভালোবাসা পেলেই মোমের মতো গলে যায়। তাদেরকে ভালোবাসুন উজাট করে এবং যত্ন নিন। বোমা, ও বোমা, বলছি কি আর কত বেলা অবধি ঘুমাবে? কথাটা বলছেন রাহিলা বেগম।
ছেলে আর ছেলের বউয়ের ঘরের দরজায় টোকা দিচ্ছেন। দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে মা? কি আর হবে, বেলা কত হলো, সেদিকে কি আর তোর বউয়ের খেয়াল আছে? ওর শরীরটা খারাপ, তাই আজ উঠতে দেরি হচ্ছে। শরীর খারাপ? কি হয়েছে? মাথা ব্যথা আর জ্বর। সারা রাত তো বেচারি মাথা ব্যথার কারণে ঘুমাতে পারেনি। সকালবেলার দিকে চোখটা বুঝল। তোর বউ সামান্য একটু মাথা ব্যথা, এই জন্য কি আমরা সবাই না খেয়ে মরবো? বলছিলাম কি, দেখো না মা, একটু ম্যানেজ করতে পারো কি না? হায় আল্লাহ, এদিন দেখার বাকি ছিল আমার। এদিন দেখতে হলো আমাকে। আমার ছেলে ঘরে বউকে নিয়ে গল্প করবে, আর আমি কি নিয়ে অসুস্থ শরীর নিয়ে আগুনের কাছে গিয়ে তাদের জন্য রান্না করব। শুধু তো আজকের দিনটা মা, প্রতিদিন তো করা লাগে না, প্রতিদিন তো আফসানাই করে। ও, তুইও এবার এই কথা বললি যে তোর বউকে দিয়ে সব কাজ করায়, নিজে কোনো কাজে হাত দেই না? উফ মা, সব কথার উল্টো মানে বের করো কেন আমি বুঝি না। সকাল সকাল এগুলো ভালো লাগছে না। যাও তুমি তোমার ঘরে যাও। মায়ের কথা কি আর ভালো লাগে বাবা? সারা রাত যে বউ পানি পড়া দিয়েছে, ওই পড়া পানির রিয়াকশন মায়ের উপর না দেখালে কি হয়? মা, তুমি কি শুরু করলে বলো তো? যাও, তোমাকে কিছু করতে হবে না, আমি হোটেল থেকে খাবার আনাচ্ছি। বউ সামান্য কিছু হলেই এখনকার ছেলেরা হোটেল থেকে খাবার আনতে চলে যায়। কত কি যে দেখবো। আর আমাদের সময় অসুস্থ শরীর নিয়ে কত কাজ করেছি, তার কোনো হিসেব নেই। কথাটা বলতে বলতে রাহিলা বেগম তার ঘরের দিকে চলে গেলেন। মাহমুদও এবার তার ঘরের দরজার সামনে থেকে ঘরের ভেতরে যেয়ে আফসানার কাছে বসল। আফসানার কপালে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। এ কি আফসানা, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, চল আমরা ডাক্তারের কাছে যাই। না, সামান্য এই জ্বরের জন্য ডাক্তারের কাছে গেছি শুনলে মা অনেক রাগারাগি করবেন। ছাড়ো তো মায়ের কথা, কি বলতে কি বলে সে, তার এখন সেই হুঁশ আছে নাকি? তুমি রেডি হও, রেডি হয়ে চলো ডাক্তারের কাছে। থাক না, আজ অন্য আরেকদিন যাব। না, আজ এক্ষুনি। তোমাকে ডাক্তার দেখিয়ে বাসায় রেখে আমি আবার অফিসে যাব। মাহমুদের জোরাজোরিতে আফসানা রেডি হয়ে গেল। তারা ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাসা থেকে বের হবে। তখনই মাহমুদের মা রাহিলা বেগম এসে বললেন, কি ব্যাপার, এখন কোথায় যাচ্ছিস তোরা? আফসানার গায়ে প্রচণ্ড জ্বর, এজন্য ডাক্তার দেখাতে যাচ্ছি। সামান্য একটু জ্বরের জন্য ডাক্তার দেখানোর কি মানে আছে বলতো? না বা খেলে তো সেরে যায়। শুধু শুধু যাওয়া আসার জন্য এক গাদা টাকা খরচ, আর ডাক্তারের কাছে গেলেই এক গাদা ওষুধ লিখবে, 1000 টাকা ফিস নেবে। তার থেকে ভালো বাসায় থেকে নাপা খাক। দেখেছিলে, আমি বলেছিলাম না যাব না? আমাদের যাওয়া নিয়ে মা রাগারাগি করবে, কতগুলো কথা শোনাবে। আমি ঠিকই বুঝেছিলাম তুমি সবসময় আমার ছেলেকে আমার বিরুদ্ধে বিষিয়ে তোলো। আমি অনেক অসুস্থ মাহমুদ, আমার এসব ভালো লাগছে না, আমি ভেতরে গেলাম। এবার মাহমুদ তার মাকে বলল, মা, তোমার সমস্যা কি? তুমি সব সময় এমন আচরণ করো কেন? এখন এসে এসব কথা বলাটা কি খুব দরকার ছিল? কথাটা বলেই মাহমুদ আফসানাকে নিয়ে বেরিয়ে গেল। এর কয়েক মাস পরের কথা। আফসানার একমাত্র ননদ লিজা এসেছে তাদের বাসায় বেড়ানোর জন্য। লিজা বিবাহিত, ওর স্বামীর সাথে শহরেই থাকে। বছরে 2-1 বার বাবার বাড়িতে বেড়াতে আসে। এবার লিজা আসার সময় তার ভাবি আফসানার জন্য 2টা স্বর্ণের দুল এনেছে। দুলগুলো দেওয়ার জন্য তার ভাবিকে ডাকলো। ভাবি, ও ভাবি, এদিকে আসো। জি আপু, কিছু বলবা? এই দেখো, তোমার জন্য 2টা স্বর্ণের দুল এনেছি, কেমন হয়েছে? অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, অনেক। আচ্ছা, দুলগুলো এবার থেকে সব সময় পরে থাকবে, সুন্দর লাগবে। আচ্ছা আপু। আপু, আমি চুলের তরকারি বসিয়ে দিয়ে এসেছি, যে দেখি না হলে পুড়ে যাবে। আচ্ছা, যাও। লিজার মা রাহিলা বেগম দরজে দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টা দেখলেন। তারপরে এসে তার মেয়েকে বললেন, কি দরকার ছিল বলতো ওই মেয়েটাকে সোনার দুল দেয়ার? দিয়েছি তো কি হয়েছে? আর ওই মেয়েটা বলছো কেন? ও তোমার ছেলের বউ। ওই হলো ছেলের বউ, তবুও তো পর। মা, তোমার চিন্তাধারা দেখছি অন্যান্য শাশুড়িদের মতো। তোমরা কেন ছেলের বউকে আপন করতে পারো না এটা বুঝি না। তোমার বোঝা উচিত, তুমি যখন অসুস্থ থাকবে তখন ভাবি তোমার পাশে থাকবে, তোমার সেবা যত্ন সে করবে। আমি চাইলেও আমার সংসার ফেলে আসতে পারবো না। আর তোমার মতো একই আচরণ ঠিক আমার শাশুড়িও করে। তুমি যদি পরের মেয়েকে আপন করতে না পারো, তাহলে পর কেন তোমার মেয়েকে আপন করবে? চিন্তাধারা বদলাও মা। লিজের কথাগুলো শুনে তার মা রাহিলা বেগম মাথা নিচু করে রইলেন। বোঝা যাচ্ছে তিনি তার ভুল বুঝতে পেরেছেন। পরের মেয়ে কখনো নিজের মেয়ে হয় না, এই ধারণা ভুল। আমরা এই ধারণা থেকে বেরিয়ে আসি আর বাড়ির বউকে ভালোবাসি, কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। বাবু তো এবার ক্লাস 5-এ উঠবে, ওর জন্য একটা ভালো টিচার রাখবো ভাবছি। তুমি যথেষ্ট, আর কোনো টিচারের দরকার নেই ওর। 5-এর সমাপনী পরীক্ষা, আমি কোনো রিস্ক নিতে চাই না। কিসের রিস্ক? এত বছর ধরে তুমিই তো পড়াচ্ছ, কখনো রেজাল্ট খারাপ হয়েছে? তবুও তো আরও ভালো প্রিপারেশনের দরকার আছে। কোনো দরকার নেই, টিচার ফি আমি তোমাকে দেব, তুমি আমার বাবুকে পড়াবে।
ইংলিশে মাস্টার্স করেছো তুমি, তবুও জব না করে আমার সংসার সামলাচ্ছ। স্যালারি দিতে হলে আমি তোমাকেই দিব। তো বলুন ম্যাম, কত হলে আপনি আমার মেয়েকে পড়াবেন? শিলা হেসে ফেলল। ঠিক আছে, তোমার খুশি, যা ইচ্ছে দিও। শিলার মাহিনের 12 বছরের সংসার। মায়ের পছন্দেই বিয়ে করেছিল মাহিন। প্রথম প্রথম শিলা খুব ভয় পেত মাহিনকে, কিন্তু ধীরে ধীরে তারা দুজন বন্ধু হতে শুরু করলো। মাহিনের ব্যবহারের প্রতি মুগ্ধ হয় শিলা। অফিস থেকে ফেরার সময় এখনও সে শিলার জন্য ফুল নিয়ে ফেরে। বাসার কাজে টুকটাক যা পারে হেল্প করে সে। শিলার হাত খরচের জন্য প্রতি মাসে এক্সট্রা অ্যামাউন্ট ধার্য করেছে মাহিন। প্রতি মাসে মায়ের হাতে কিছু টাকা আর স্ত্রীর হাতে কিছু টাকা দেয় সে, যেন তারা সেটা নিজেদের কাজে খরচ করতে পারে। তাদের একটাই মেয়ে সামিহা। 4 বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তার। সামিহার পড়া নিয়েই আলোচনা হচ্ছিল এতক্ষণ। শিলা সামিহাকে পড়ানো শুরু করলো। প্রতি মাসে তাকে 5,000 করে স্যালারি দিতে লাগলো মাহিন। এভাবেই 1 বছর কেটে গেল। এদিকে সামিহার সমাপনীর রেজাল্টের দিন ঘনিয়ে আসলো। আজ তো সামিহার রেজাল্ট বের হবে, আমার ভয় হচ্ছে। আরে ধুর, ভয় কিসের? ইনশাল্লাহ তোমার মেয়ে ভালোই করবে। কিছুক্ষণ পর রেজাল্ট পাবলিশ হতেই সামির স্কুল থেকে কল করলো তার টিচার। তিনি জানালেন সামিহা ফার্স্ট হয়েছে পুরো জেলায়। ফোন রেখে শিলা খুশিতে কান্না করে দিল। কি হয়েছে, ফেল? না, সামিহা পুরো জেলায় ফার্স্ট হয়েছে। দেখলেন ম্যাম, আমি তো আগেই বলেছিলাম টিচার হিসেবে আপনি বেস্ট। এই বলে সে শিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে কংগ্রেচুলেশন জানায়। শিলার শাশুড়ি এসে বললেন, জলদি গিয়ে মিষ্টি কিনে আন। ন্যাপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। হাউসওয়াইফ বলেই তাকে অবহেলা না করে হাজব্যান্ড যদি তার প্রাপ্য সম্মানটুকু স্ত্রীকে দেয়, তখন সেই সংসারে উন্নতি আপনা আপনি ধরা দেয়। কোনো নারী যদি নিজের সংসারের কথা ভেবে চাকরি না করে, সংসারকে পেশা হিসেবে নেয়, তবে তাকে উচিত তার প্রাপ্য সম্মানী দিয়ে আর উৎসাহিত করা। সাত মাসের অন্তঃসত্ত্বা লীরা সারাদিন বাসায় একা একা থাকে। কাজের মেয়ে স্বপ্না ভারী কাজগুলো করে। স্বামী স্ত্রী দুজন শহরের একটা ফ্ল্যাটে থাকে। লীরার স্বামী মুগ্ধ সারাদিন থাকে অফিসে, আর লীরা বাসায় একা একা সময় কাটায়, সংসারের টুকটাক ছোটখাটো কাজকর্ম করে। কিন্তু আজকাল লীরার শরীরটা খুব ভালো যাচ্ছে না। বিকেলে লীরা শুয়েছিল বিছানায়। এমন সময় পাশের বাসার ভাবি খাদিজা আসলো। কাজের মেয়ে স্বপ্না গিয়ে দরজা খুলল। খাদিজা এসে লীরার পাশে বসল। খাদিজা লীরার পেটের দিকে আর মুখের দিকে তাকিয়ে বলল, লীরা ভাবি, আপনার তো 7 মাস হয়ে গেল, কখন কি যে হয়ে যায় তা তো বলা যায় না। ভাইয়াকে বলেন না কেন অফিস থেকে ছুটি নিয়ে আপনার সাথে সাথে থাকতে? লীরা হাসি মুখে বলে, কেন ভাবি, ভারী কাজগুলো করার জন্য তো স্বপ্না আছেই, আমার দেখাশোনা করছে মেয়েটা, আমার তো কোনো অসুবিধা হয় না। খাদিজা মুখ ভেটকিয়ে বলল, ইস, কত দেখেছি এসব নামের কাজের মেয়েদেরকে। এরা বাসায় চুরি করে, জিনিসপত্র নষ্ট করে, আর ভুল ওষুধপত্র খাওয়ায় মাঝে মাঝে, কারণ ওরা অশিক্ষিত। আর তাছাড়া স্বামী পাশে থাকা আর কাজের মেয়ে পাশে থাকা অনেক তফাৎ, কোথায় কি? লীরা মুচকি হাসে। এভাবে কেন বলছেন ভাবি? স্বপ্ন আমার বোনের মতো, ও আছে বলেই তো আমার সময় কেটে যায় সুন্দরভাবে, আমার যথেষ্ট খেয়াল রাখে, এটা ওটা বানিয়ে দেয় খাবারের জন্য। আর স্বপ্ন অশিক্ষিত নয়, আমি ওকে রোজ পড়াই, স্কুলে না গেলেও ও মোটামুটি সব পড়তে পারে। আর বড় কথা হচ্ছে স্বপ্না আমাদের বাসায়ই থাকে, চুরি করে জিনিসপত্র কোথায় নিয়ে যাবে? আমার বাসার জিনিস আমারই থাকবে। আপনি এসব বিষয়ে মন্তব্য না করলে ভালো হয়। খাদিজা রেগে গিয়ে বলল, আপনার ভালোর জন্য বলছিলাম ভাবি, ভাই পাশে থাকলে আরো সুবিধা হতো আপনার। আর আপনি তো। খাদিজা কথা শেষ করার আগেই লীরার বমির বেগ পেল। দ্রুত বিছানা থেকে উঠে গিয়ে বেসিনে বমি করতে লাগলো। মুখ ধুয়ে এসে তোয়ালে দিয়ে মুছে নিল। খাদিজা আবার তাচ্ছিল্যের সাথে বলল, ভাবি, এই জন্যই বলেছি স্বামী পাশে থাকার প্রয়োজন অনেক। নাকি আবার ভাইয়ের বাইরে কোথাও সম্পর্ক টম্পর্ক আছে? এমন সময় বউয়ের খেয়াল রাখে না কেন? লীরা এবার রেগে গিয়ে বলল, চুপ করুন ভাবি, একটা বাজে কথা বলবেন না। খাদিজা কথা শেষ করার আগেই লীরার বমির বেগ পেল। দ্রুত বিছানা থেকে উঠে গিয়ে বেসিনে বমি করতে লাগলো। মুখ ধুয়ে এসে তোয়ালে দিয়ে মুছে নিল। খাদিজা আবার তাচ্ছিল্যের সাথে বলল, ভাবি, এই জন্যই বলেছি স্বামী পাশে থাকার প্রয়োজন অনেক। এমন সময় বউয়ের খেয়াল রাখে না কেন? লীরা এবার রেগে গিয়ে বলল,
আমার স্বামী আমার খেয়াল রাখে কিনা তা কি আপনি আমার চেয়ে ভালো জানেন? আমার স্বামী আমার খেয়াল রাখার জন্য কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকলে আমার সংসার কি আপনি চালাবেন? শুনুন ভাবি, আমার স্বামী আমার যথেষ্ট খেয়াল রাখে। আমি সারা রাত ঘুমাতে পারি না বলে সেও আমার সাথে জেগে থাকে। আমার একটু সামান্য কোকানোর শব্দ শুনলেও মানুষটা হুমড়ি খেয়ে উঠে বসে, তাড়াহুড়ো করে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। সারা রাত 2 ঘন্টা ঘুমাতে পারে না উনি। আবার ঠিক 8টায় অফিসে যায়। ফেরার পথে আমার জন্য ফুল আনতে ভুলে যায় না কখনো। আমার ওষুধ শেষ হয়ে যাবার আগেই ও ওষুধ এনে রাখে। আর আপনি তাকে নিয়ে যত সব আজে বাজে কথা বলছেন। এমন সময় মুগ্ধ এসে হাজির হলো। খাদিজা চলে যেতে চাইলেন, কিন্তু লীরা বাধা দিয়ে বলল, দাঁড়ান ভাবি, আরেকটা কথা শুনেন। আপনি যত চেষ্টা করেন অন্যের ঘরে অশান্তি বাড়াতে, তা কখনোই সম্ভব হবে না যদি বিশ্বাস ভরসা থাকে। নিজের সংসার টিকিয়ে রাখতে পারলেন না বলে কি মানুষের সংসারেও অশান্তি করবেন? খাদিজা এবার ভীষণ কষ্ট পেলেন। চোখে পানি ছলছল করছিল। মুগ্ধ এগিয়ে এসে লীরার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে লীরা? এত কড়া কথা শোনাচ্ছ কেন ভাবিকে? লীরা জবাব দেওয়ার আগে খাদিজা উত্তর দিল, আমারই ভুল হয়েছে ভাই। আমি না বুঝে ভাবিকে আজে বাজে অনেক কথা বলেছি। পারলে আমাকে মাফ করবেন, আসি। খাদিজা দ্রুত চলে গেল। মুগ্ধ লীরাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বলবে আমাকে? তোমার বিরুদ্ধে কোনো বাজে কথা আমি কারো মুখ থেকে শুনবো না। এসব আমার একদম সহ্য হবে না। যে বলবে তাকে আমি ছাড় দিয়ে কথা বলবো না। মুগ্ধ লীরার মাথা বুকে রেখে বলল, থাকলি বউ আমার এমন করে বলে কাউকে? কষ্ট পায় না মানুষ? লীরা রাগী গলায় বলে, আমার কষ্ট লাগে না বুঝি তোমাকে নিয়ে কেউ বাজে কথা বললে? মুগ্ধ কিছু বলল না আর। লীরা একটু চুপ থেকে বলল, আজকে আমার খোপার ফুল কোথায়? নাকি আনো নাই? এই রে, আজকে তো একেবারেই ভুলে গিয়েছি। লীরা এবার রেগেই গেল। মুগ্ধের বুক থেকে মাথা উঠিয়ে বলল, যাও, আর কথাই নেই তোমার সাথে। আডি আডি আডি। এই বলে লীরা গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। মুগ্ধ ফুলের মালাটা লীরার খোপায় গুজে দিয়ে বলল, ফুলের জন্য ফুল আনতে ভুলে যাব এটা কি হয়? সারাক্ষণ তো মাথায় ঘুরতে থাকো, কি করে ভুলি? লীরা মুগ্ধকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি তোমাকে ভীষণ। আমিও ভালোবাসি। স্ত্রীর যত্ন নেওয়ার মতো তৃপ্তি আর কোনোটিতেই নেই হয়তো। মেয়েরা সামান্য একটু জিনিসেই বড্ড অভিমানী হয়। আবার একটু ভালোবাসা পেলেই মোমের মতো গলে যায়। তাদেরকে ভালোবাসুন উজাড় করে এবং যত্ন নিন।